আমি নাইটি আর তেলের ছোট বোতলটা এগিয়ে দিয়ে বললাম, শাশুড়ি, এটা আপনার জন্য। হালকা হেসে বললেন, এই বয়সে এসব জামাই? আমি মুচকি হেসে বললাম, আপনাকে দারুণ মানাবে। কিছুক্ষণ পরে তিনি সেই নীল রঙের হালকা জামাটা পরে আসলেন। আলো ছায়ার মাঝে তার উপস্থিতি একরকম অভিভূত করে দিল। পেছনে না তাকিয়ে বললেন, এইবার তেলটা দাও তো। সেদিন রাতের স্মৃতি এখনও কোথাও জমে আছে। আমার বিয়ের মাত্র 1 মাস, সবকিছু এখনও নতুন। সোহানীর সাথেই সব পরিকল্পনা, কিন্তু মনে হয় যেন অন্য এক অজানা টান আমাকে কোথাও টেনে নিয়ে চলেছে। এই প্রথম শ্বশুরবাড়ি এলাম। আগেই শুনেছিলাম আমার শাশুড়ি মানে মালতী দেবী বয়সের তুলনায় অনেকটাই স্মার্ট। বাস্তবে এসে দেখলাম সেটা আসলে বলা কমই হয়েছে। দরজায় দাঁড়িয়ে থাকা তার ভঙ্গিমা, সাজ পোশাক আর আচরণ সব কিছুতেই একরকম পরিপক্ক আকর্ষণ। চোখে চশমা, ঠোঁটে হালকা হাসি আর চোখে এক শান্ত আত্মবিশ্বাস। ড্রয়িং রুমে বসে থাকার অবস্থায় তিনি জল আনতে গেলেন। আচমকা দেখি শাড়ির আঁচল কোমরে গুজে ফেললেন, এক অনবদ্য সহজতা আর আত্মবিশ্বাসের প্রকাশ, যা চোখ ফেরাতে দেয় না। দুপুরে খাবার টেবিলে তিনি নিজে হাতে পরিবেশন করছিলেন। মাঝে মাঝে একটু ঝুঁকে দিচ্ছিলেন, যার মধ্যে এক ধরনের স্নিগ্ধতা ছিল যেটা শরীরই নয়, বরং অভিজ্ঞতার ছাড়াই গঠিত এক সৌন্দর্য। বিকালে আমি বারান্দায় দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। তিনি পাশ দিয়ে হেঁটে গেলেন, চুলে ক্লিপ লাগাতে লাগাতে। আঁচলটা হাওয়ায় উড়ে সামনের দিকে এলো। দৃষ্টিটা সামলাতে হলো, কিন্তু অনুভূতিটা থেকে গেল। সবচেয়ে অদ্ভুত লাগে তার চোখের দিকে তাকালে। মনে হয় অনেক কিছু বুঝেও বুঝতে দিচ্ছেন না। তার ভিতর যেন এক রহস্য লুকিয়ে আছে, যা ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। সকালটা ছিল নিঃশব্দ। কাজের মাসি আসেনি। আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম। তখনই শুনলাম জলের শব্দ। শাশুড়ি বাথরুমের দিকে যাচ্ছিলেন, হাতে একটা বালতি নিয়ে। সেই দৃশ্যটাও মনে একটা দাগ রেখে গেল। তিনি একদিন পুরনো শাড়ি পরে উঠোনে কাজ করছিলেন। শাড়িটার রং মলিন হলেও যেভাবে গায়ে জড়িয়েছিলেন তা দেখে চোখ আটকে গেল। আমি বুঝতেই পারিনি কখন যেন পা বাড়িয়ে বারান্দার এক কোণে গিয়ে দাঁড়ালাম। বাথরুমের আধখোলা দরজার ফাঁক দিয়ে ভেতর থেকে পানি পড়ার শব্দ, কাপড় কাচার ছিটে ফোটা আওয়াজ, সব কিছু মিলিয়ে একরকম নিঃশব্দ টান তৈরি হচ্ছিল। বাইরের আলোয় ভেতরে তার ছায়া পড়ছিল দেয়ালে। কখনো হাত তুলছিলেন, কখনো নিচু হচ্ছিলেন, আর সেই ছায়া দেয়ালের গায়ে নরমভাবে নড়ছিল। হঠাৎ একসময় তিনি পেছনে ফিরে তাকালেন। চোখে চোখ আটকালো মাত্র এক মুহূর্তের জন্য, কিন্তু মনে হলো যেন অনেক অজানা কথা বলে গেল সে দৃষ্টি। তারপর ধীরে দরজা বন্ধ করে দিলেন। আমি পিছিয়ে এলাম, কিন্তু বুকের ধকধক কমছিল না। পরক্ষণেই দেখলাম তিনি উঠোনে কাপড় ধুচ্ছেন, সম্ভবত স্নান সেরে এসেছেন। ভেজা চুলে রোদের ঝিলিক, আর তার হাতের নরম ভাজে ভাজে পোশাক থেকে জল ঝরছিল। একটি হালকা বেগুনি ব্লাউজ হাতে নিয়ে যখন তিনি কাঁদছিলেন, সেটা এমনভাবে জলে ডুবে উঠছিল যেন এক পরিপক্ক রুচির ছোঁয়া রয়েছে তাতেও। ছোট হাতা, সুন্দর কাটা গলা, পেছনের লাইনে হুকগুলো, সব মিলিয়ে নান্দনিক সূক্ষ্ম এক শৈলী। তিনি একটু সরে যেতেই আমি চুপি চুপি গিয়ে ব্লাউজটি হাতে নিলাম। নরম ভেজা কাপড়ে হালকা আতরের গন্ধ ছিল। জানি এটা ঠিক হয়নি, কিন্তু সে মুহূর্তে আমার মধ্যে এক অদ্ভুত টান তৈরি হয়েছিল। সেটা কি শুধুই কৌতূহল, নাকি তার অনেক গভীর কোনো অনুভব? সেই রাতে ঘুমাতে গিয়ে বারবার মনে পড়ছিল তার চোখের সেই মুহূর্তের তাকানো। না বলা কথাগুলো যেন মাথার ভেতরে গুঞ্জন তুলছিল। সকাল থেকে মেঘলা ছিল আকাশ। হঠাৎ বৃষ্টির মধ্যে শুনি উঠোনে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ। গিয়ে দেখি তিনি পিছলে পড়ে গেছেন। আমি আর সোহানী মিলে তাকে ঘরে তুললাম। তাকে ধরার সময় তার কাছাকাছি এসে বুঝলাম শরীরের উত্তাপ কি কেমনভাবে প্রভাব ফেলে মনে। সোহানী তখন তোয়ালে আনতে ব্যস্ত, আর আমি শুধু অনুভব করছিলাম কিভাবে কোনো সম্পর্ক ধীরে ধীরে অন্য মাত্রা নিচ্ছে। সন্ধ্যায় ব্যথাটা বাড়ায় সোহানী বলল, তুমি একটু তেল মালিশ করে দাও না। আমার হাতে তো মেহেদি দেওয়া, আমি বললাম, একটু ইতস্তত করে। শাশুড়ি হালকা হেসে বললেন, জামাই যখন পাশে আছে চিন্তা কি? তিনি মেঝেতে বসে শাড়ির পাটটা একটু তুলে সামলে নিলেন। আমি তেল হাতে নিয়ে কোমরের পাশে আলতোভাবে মালিশ শুরু করলাম। তার ত্বকে একটা উষ্ণতা ছিল যেটা ছুঁয়ে বোঝা যায়। ধীরে ধীরে পিঠের নিচের দিকে তেল দিতে দিতে সময় কেমন করে যেন থেমে গেল। তিনি চুপচাপ ছিলেন, শুধু নিঃশ্বাসের ছায়া যেন ঘরের বাতাসে মিশে যাচ্ছিল। প্রায় ঘণ্টাখানেক পরে আমি হাত ধুয়ে নিলাম। তিনি তখন চোখ বন্ধ করেছিলেন, মুখে প্রশান্তির ছাপ। শুধু বললেন, আরাম পেয়েছি। সেই শান্ত মুখ, হালকা হাসি আর চোখের চাউনিতে এক গভীরতা ছিল যা ভাষায় বলা যায় না। আমি চুপচাপ নিজের ঘরে ফিরে এলাম।
সোহানী ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার মনে তখনও ভাসছে শাশুড়ির চোখের সেই গভীর দৃষ্টি আর তেলের উষ্ণতা। রাতটা কাটল অস্থিরতায়। সেটা যেন কোনো চাওয়ার জন্য না, বরং এক ধরনের টান যেটা কোথাও আটকে দেয় মনকে। সকালে উঠেই দেখি চারপাশে বৃষ্টির ছাপ, উঠোনে জল জমে আছে, শাশুড়ি ভিড়ে হাঁটছেন, কিন্তু কাজ থেমে নেই। হঠাৎ দেখি তিনি আমার ঘরের দরজার সামনে থমকে দাঁড়ালেন, হাতে সেই বেগুনি ব্লাউজ। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, জামাই, এটা তোমার ব্যাগে কিভাবে এলো? আমি থতমত খেয়ে মাথা নিচু করে ফেললাম। তিনি কিছু না বলে হাসলেন, চোখে যেন কৌতুক লুকানো। এই ব্লাউজটা কাল ধুতে দিয়েছিলাম, ভেবেছিলাম হারিয়ে গেছে, এখন দেখি কারো মনে গেঁথে গিয়েছিল বোধহয়। তিনি বললেন হালকা স্বরে। পরে আবার বললেন, আজ রাতে কথা হবে, যদি তোমার বউ ঘুমিয়ে পড়ে। দরজাটা খোলা রাখতে পারো, আলোটা একটু মৃদু করো। রাত গভীর হলে আমি আস্তে উঠে এলাম। সোহানী ঘুমিয়ে, আমি হালকা পায়ে এগোলাম শাশুড়ির ঘরের দিকে। দরজাটা খোলা, আলো মৃদু। ভেতরে গিয়ে দেখি জানালার পাশে বসে আছেন তিনি, পরনে সেই পরিচিত ব্লাউজ ও সাধারণ সুতির শাড়ি, কিন্তু যেভাবে তিনি বসেছিলেন তাতে চোখ সরিয়ে নেওয়া কঠিন। তার চোখে ছিল এক নির্লিপ্ত দৃঢ়তা, না বলা কিছু যেটা শুধু অনুভব করা যায়। ঘড়ির কাঁটা এগোচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল সময় থেমে গেছে, কিন্তু ঘরের ভেতর যেন সময় থেমেছিল। নরম আলো, নিঃশব্দ চাহনির মৃদু খেলা, সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত আবহ তৈরি হয়েছিল। সেদিন রাতে কোনো কথা হয়নি, কিছুই জোর করে নয়, কেবল চোখে চোখে এক সম্মতিবোধ আর উপস্থিত মুহূর্তের এক ধরনের আত্মসমর্পণ। পরদিন জানতে পারলাম বিয়েবাড়িতে যাবার পরিকল্পনা। আমি আর সোহানী তো যাচ্ছি, সঙ্গে যাবেন শাশুড়িও। গাড়িতে ৩ জন পাশাপাশি বসার ব্যবস্থা। আমি জানালার পাশে, মাঝখানে সোহানী, অন্য পাশে শাশুড়ি। শাশুড়িকে সেদিন দেখেই চোখ আটকে গেল। হালকা কাজ করা রঙিন শাড়ি, যেন শরতের নরম রোদ গায়ে মেখে এসেছে। পরিপাটি সাজ, কিন্তু একরকম অনায়াস সৌন্দর্য ছিল তার চলনে। আচমকা জানালা দিয়ে বাতাসে তার আঁচল উড়ে গিয়ে পেছনের অংশ খানিকটা দৃশ্যমান হয়ে পড়ে। তাতে কোনো সাজগোজ ছিল না, কিন্তু এক ধরনের বিশুদ্ধ রুচির ছাপ ছিল, নরম আলোয় যেন এক মুহূর্তের কবিতা। তিনি চোখের কোণে তাকিয়ে হেসে বললেন, সব দেখা বলা যায় না জামাই। তার স্বরে ছিল স্থিরতা, কিন্তু সুরে কেমন যেন একটা গভীরতা। বিয়েবাড়ির সারাদিনের কোলাহল, আলোর ঝলকানি আর সবার ব্যস্ততার মাঝেও আমি যেন আটকে ছিলাম সেই এক মুহূর্তেই। মনে হচ্ছিল তার প্রতিটি ভঙ্গি যেন বোঝাতে চাইছে, সব কিছু যেমন দেখা যায় তেমন নয়। রাতটা ঠিকমতো কাটল না। সোহানীর সঙ্গে হালকা মনোমালিন্য, কথার চাপা টানাপোড়েন এক সময় রাগে পরিণত হল। আমি চুপ করে থাকলাম, আর সোহানী দরজা বন্ধ করে ঘুমিয়ে করল অভিমানে। আমি বারান্দায় গিয়ে বসলাম। বাইরে হালকা বাতাস, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ পেছন থেকে শাশুড়ির গলা শুনলাম, রাগ জমিয়ে রাখলে ভিতরটা ভারী হয়ে যায় জামাই। তিনি পাশে এসে বসলেন, বললেন, ও তো এখনো ছোট, তুই একটু বুঝিয়ে নিস। আমি কিছু না বললেও মনে হচ্ছিল তার গলার স্বরেই এক ধরনের পরম মমতা আছে। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি উঠে গেলেন। আমি ফিরে এলাম ঘরে। পরদিন সকালে সোহানী বাইরে যাবে বন্ধুর সঙ্গে, আমিও বেরোলাম, কিন্তু একসময় একাই ফিরে এলাম বাড়িতে। গেট দিয়ে ঢুকতেই যোগেন পাকাকে বেরোতে দেখলাম, মুখে হাসি, চোখে যেন একটু বেশি স্বস্তি। আমি কিছু বললাম না, শুধু এক অজানা কুয়াশা বুকের ভিতরে নামতে থাকলো। ধীরে হেঁটে শাশুড়ির ঘরের সামনে গেলাম। দরজা হালকা খোলা। ভিতরে দেখি তিনি আয়নার সামনে দাঁড়িয়ে, চুল থেকে জল পড়ছে আর ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিচ্ছেন। পাশেই গুছিয়ে রাখা শাড়ি, ব্লাউজ আর পেটিকোট। ঘরের ভেতরের আলো তার মুখে পড়েছিল। চোখে চোখ পড়ে গেল আয়নার প্রতিফলনে। তিনি হেসে বললেন, এতক্ষণ দাঁড়িয়ে আছো কেন জামাই বাবা? সব কিছু মুখে বলতে হয় না, বোঝা যায়। তারপর এক পা এগিয়ে এসে শুধু বললেন, অনেক কিছু জমে থাকে, কারুর একটুখানি সহানুভূতি অনেক সময় অনেক দূর নিয়ে যায়, যে ছোঁয়ায় শুধু শরীর নয়, মনটাও যেন একটু থেমে দাঁড়ায়। তার চোখে ছিল না কোনো সংকোচ, বরং এক ধরনের শান্ত স্বস্তি, যেন অনেক দিনের জমে থাকা কিছু নিজেই উন্মুক্ত হচ্ছে। আমি কোনো উত্তর না দিয়ে চুপচাপ ঘর থেকে বেরিয়ে এলাম। তবু বারবার মনে পড়ছিল সেই মুহূর্ত, আয়নার সামনে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তি আর চোখে চোখ রাখার সেই নিঃশব্দ মুহূর্ত, যা ভাষা ছাড়াই অনেক কিছু বলে দেয়।
রাতে বারান্দায় বসেছিলাম, চারপাশ নিস্তব্ধ, হালকা বাতাসে পর্দা দুলছে, দূরে একটা ঘুঘুর ডাক ভেসে আসছে। মাথার ভেতর ঘুরছিল যোগেন কাকার মুখ, মালতীর চোখের চাহনি আর সেই এলোমেলো কাপড়ের দৃশ্য। কিন্তু আশ্চর্য, আমি ক্ষোভ বা হিংসা কিছুই অনুভব করছিলাম না, বরং মনে হচ্ছিল আমি এই অদ্ভুত পরিস্থিতির অংশ হয়ে গেছি, নীরব তবু গভীরভাবে জড়িয়ে। রাত বাড়ছিল, সোহানীর পাশেই শুয়েছিলাম, তবু ঘুম আসছিল না। তখনই মনে পড়ল দুপুরে বাজার থেকে কেনা ছোট একটা প্যাকেট, হালকা নীল রঙের নাইটি আর তেলের বোতল। চুপচাপ সেগুলো হাতে নিয়ে আমি ধীরে ধীরে এগোলাম শাশুড়ির ঘরের দিকে। দরজাটা খোলা ছিল, ঘরের ভেতরে এক ধরনের আরামদায়ক আলোর ছটা, জানালার পাশে রাখা চাদর, বাতাসে নড়তে থাকা পর্দা আর বিছানায় বসে থাকা মালতী, সব মিলে এক নিঃশব্দ প্রশান্তি। তিনি তখন হালকা শাড়িতে ছিলেন, চুল খোপা করা, পরনে কোনো বাড়াবাড়ি ছিল না, কিন্তু ছিল একটা অনায়াস সৌন্দর্য। আমি হাতে ব্যাগটা এগিয়ে দিয়ে বললাম, আপনার জন্য এনেছি। তিনি হেসে বললেন, এই বয়সে নাইটি জামাই? আমি বললাম, এই রংটা আপনাকে দারুণ মানাবে। তিনি একটু মৃদু হাসলেন, তারপর বললেন, তেল এনেছ? আমি বোতলটা দেখালাম। তিনি জানালার পাশে গিয়ে দাঁড়ালেন, হালকা আলোয় তার ছায়া বিছানার ওপর পড়ছিল। পেছন ফিরে না তাকিয়ে শুধু বললেন, তাহলে লাগিয়ে দাও। আমার হাত খানিকটা কাঁপছিল, তবুও ধীরে তেল লাগাতে লাগলাম। তার পিঠ, গলা আর কাঁধ বরাবর সেই তেল ছড়িয়ে পড়ছিল, আর আমাদের চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছিল। এক সময় তিনি বললেন, এই নাইটি পরে হাসি? আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। তিনি পাশের ঘরে গেলেন। যখন ফিরে এলেন তখন গায়ে সেই হালকা নীল পোশাক। খুব সাধারণ একটা ঘরের পোশাক হলেও তার গাম্ভীর্যে সেটাও যেন অনন্য হয়ে উঠেছিল। আমি চোখ ফিরিয়ে নিতে পারিনি। ঘরের ভেতরের বাতাসটাও যেন এক ধরনের ভার বয়ে নিয়ে চলছিল, না কষ্টের না আনন্দের, বরং এক চুপচাপ টান যা শব্দ ছাড়াই কথা বলে। তার চোখে এক গভীর চাহনি, ঠোঁটে নরম হাসি আর ধীরে ধীরে এগিয়ে আসা পায়ের ছায়া, সব মিলিয়ে সেদিন শব্দের দরকার ছিল না। শুধু নীরব উপস্থিতি, নিঃশ্বাস আর চোখে চোখ রাখার মুহূর্তটাই যথেষ্ট ছিল বুঝে নেওয়ার জন্য এখানে কেউ কাউকে দোষ দিচ্ছে না, কেবল অনুভব চলছে। রাতটা কেটে গেল এক অদ্ভুত প্রশান্তির ভেতর। অনেক অজানা প্রশ্নের উত্তর মিশে গেল নীরবতার গায়ে। আজ আমাদের ফেরা। আমি আর সোহানী শহরের দিকে রওনা হব। রেখে যাচ্ছি এই বাড়ির নরম আলো, ভেজা বারান্দা আর এক ছায়ার মতো মিশে থাকা মালতীর উপস্থিতি। সোহানী ব্যস্ত ব্যাগ গোছাতে, আর আমি দাঁড়িয়েছিলাম বারান্দায়, রোদে শুকানো শাড়ির ভাঁজের দিকে তাকিয়ে। একটা নীলচে কাপড় বাতাসে দুলছিল, চেনা কাপড়, চেনা অনুভব। ঠিক তখনই চোখ গেল গেটের দিকে। পাশের বাড়ির যতীন কাকা ঢুকছিলেন। আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন, সেই হাসিতে হয়তো কিছু না বলেও অনেক কিছু বলা থাকে। শাশুড়ি ঠিক তখন উঠোন পার হয়ে এলেন, গায়ে হালকা কাতান শাড়ি, মুখে সেই চেনা নীরবতা। যতীন কাকার দিকে তাকিয়ে বললেন, ভেতরে এসো। তাদের কথাবার্তা আমি শুনিনি, তবুও চোখে চোখ, ভঙ্গিমা সব কিছু বলে দিল এ সাক্ষাৎ হঠাৎ নয়, বরং পরিচিত এক ছন্দের পুনরাবৃত্তি। সোহানী এসে বলল, চলো, গাড়ি এসে গেছে। আমি সুটকেস তুললাম, গাড়ির দিকে পা বাড়ালাম। তখনই পেছনে থেকে ভেসে এলো ঘরের দরজা বন্ধ হওয়ার এক ক্ষীণ শব্দ। আমি ঘুরে তাকালাম। শাশুড়ির ঘরের জানালা খোলা, পর্দার ফাঁকে এক হালকা নড়াচড়া। ঠিক বোঝা যাচ্ছিল না, তবু মনে হচ্ছিল এই দরজাটা শুধু একটা ঘরের নয়, একটা অধ্যায়েরও পরিসমাপ্তি। মাটি ধুলোয় মিশেছিল, পায়ের নিচে অনুভব করছিলাম, কিন্তু আসল ধুলোটা যেন জমছিল ভেতরের এক নিঃশব্দ জায়গায়। সোহানী কিছু বোঝেনি, আমি বুঝেছিলাম, আর জানতাম এই বাড়ি, এই স্মৃতি আর এই অধ্যায় এখন থেকে আমার ভেতরেই থাকবে, এক গোপন দরজার ওপারে।